নমস্কার, বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব জনপ্রিয় ছোট গল্প জীবিত ও মৃত নিয়ে কথা বলবো আমরা। হ্যাঁ, রবীন্দ্রনাথের বেশ কিছু ভূতের গল্পের কথা আমরা জানি। তাঁর নিশীথে, তাঁর ক্ষুধিত পাষাণ, এই ধরনের ভূতের গল্পের লিস্টের মধ্যে আমরা খুব একটা যে জীবিত মৃতকে রাখি তা কিন্তু নয়। কিন্তু আমরা বলবো রবীন্দ্রনাথ তো কখনোই কোনো কালেই সেই অর্থে ভূতের গল্প লেখেননি। তার এই যে গল্পগুলোর কথা আমরা ভূতের গল্প হিসেবে বললাম বা ভূতের গল্পের শ্রেণীর মধ্যে তাদেরকে রাখাও হয়, রবীন্দ্রনাথের গল্পের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা সেগুলোকে ভূতের গল্প বলেই চিহ্নিত করি। কিন্তু সেই গল্পগুলো আসলে ভূতের গল্প নয়, মনস্তত্ত্বমূলক। মানুষের অবচেতন মন, মানুষের অপরাধ বোধ, এগুলো কেমন করে তার পূর্ব অভিজ্ঞতাকে সামনে রেখে একটা রাত্রির গা ছমছমে পরিবেশকে সামনে রেখে একটা যেন ভূতের উপস্থিতিকে জানান দেয়, একটা ভৌতিক আবহ তৈরি করে, সেগুলোই কিন্তু গল্পে দেখানো হয়েছে। অর্থাৎ ভূত নয়, ভূত নেই, কিন্তু মানুষের অবচেতন মন, মানুষের মনস্তত্ত্ব, মনের একটা বড় ভূমিকা কেমন করে ভূতের উপস্থিতি তৈরি করতে পারে। ভূত না থেকেও একটা গা ছমছমে ভৌতিক পরিবেশ রচিত হতে পারে। রবীন্দ্রনাথ কিন্তু মনস্তত্ত্বের নিরিখে মনস্তাত্ত্বিকভাবে তার ভৌতিক গল্পগুলোকে রেখেছেন। এ এক ধরনের বুদ্ধি প্রধান গল্প, এ এক ধরনের বলা যেতে পারে মন নিয়ে যিনি অনেকটা জানেন, অনেকটা বোঝেন, তেমন একজন লেখকের গল্প। সেই তুলনায় দেখতে গেলে রবীন্দ্রনাথের এই জীবিত মৃতকে অনেকখানি ভূতের গল্প বলা যায়। হ্যাঁ, এর মধ্যে একটা ভূতের গল্পের আবহ আছে, ভূতের উপস্থিতিও আছে। হ্যাঁ, এটা সত্য যে আমরা পাঠকেরা জানি যাকে ভূত বলে মনে করা হচ্ছে সে ভূত নয়। এই গল্পের নায়ক বলবো না, নায়িকা, সে হচ্ছে কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন কাদম্বিনী, রানীহাটের যে জমিদার তাঁর পুত্রবধূ। এখন এই কাদম্বিনী, সে তার কোনো সন্তান নেই, স্বামীকেও হারিয়েছে, বিধবা এক নিঃসন্তান রমণী। সেই মানুষটা হঠাৎ তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে এবং এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে শ্রাবণের রাত্রি তার দ্রুত, যাতে পুলিশি ঝামেলায় না পড়তে হয়, তাই রানীহাটের জমিদার সারদা শঙ্কর বাবুর নির্দেশক্রমে কিছু ব্রাহ্মণ, 4 জন ব্রাহ্মণ মিলে তার সৎকারের আয়োজন করতে তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, সকলের অজান্তে, অনুপস্থিতিতে, রাত্রির অন্ধকারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রকম যে এই কাদম্বিনী কিন্তু মারা যায়নি। কাদম্বিনীর হৃদস্পন্দন কোনো কারণে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল, তাকে প্রায় মৃতবৎ পাওয়া গিয়েছিল, কিন্তু সে কিন্তু মরেনি। হঠাৎ তার হয়তো একটা হার্ট অ্যাটাকের মতো হয়েছিল, কিন্তু সে মরেনি। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে বাইরে থেকে অনেক সময় প্রাণের প্রবাহটাকে উপলব্ধি করা যায় না, মানুষকে মনে হয় যে সে মারা গেল, কিন্তু ভেতরে ভেতরে একটা সুপ্ত প্রাণ প্রবাহ থাকতেও পারে। তো কাদম্বিনীর ক্ষেত্রে তাই ঘটেছিল। সারদা শঙ্কর বাবুর এই পুত্রবধূ হঠাৎ করে মারা গেলেন, তাই তার সৎকারের জন্য আমরা দেখলাম 4 জন ব্রাহ্মণ নিয়ে গেল তাকে শ্মশানে। তাদের মধ্যে বিধু আছে, বনমালী আছে, নিতাই আছে, গুরুচরণ আছে। এবার সমস্যাটা হলো কি না, কাঠ নিয়ে আসতে দেরি হচ্ছে দেখে তাদের মধ্যে 2 জন, নিতাই এবং গুরুচরণ, তারা খোঁজ করতে গেল যে কেন এখনও কাঠ এসে পৌঁছচ্ছে না। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বিধু এবং বনমালী সেই শ্মশানের ঘরটিতে, যেখানে মৃতদেহকে সামনেই রাখা হয়েছে এবং তারা বসে রয়েছে, দেখছে মৃতদেহটা হঠাৎ করে নড়ে উঠছে এবং সে উঠে বসছে। এ দৃশ্য স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের কাছে একটা ভৌতিক সংস্কার তৈরি করবে। মৃতদেহ সে আবার জেগে উঠতে পারে শ্মশানে নিয়ে গিয়ে, তো আর বিশ্বাস্য নয়। ফলে কাদম্বিনীকে ভূত ছাড়া আর কিছু ভাবা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং তারা দৌড়ে পালিয়ে গিয়ে সমস্ত গল্প, সমস্ত বৃত্তান্ত অপর 2 বন্ধু, আমাদের এই যে নাম তাদের নিতা এবং গুরুচরণ, তাদেরকে জানাচ্ছে। এরপর তারা গিয়েও দেখছে যে সত্যি সেখানে কোনো মৃতদেহ ছিল না এবং বাইরে কাদার ওপর, শ্রাবণ প্রায় অবিশ্রান্তভাবে বৃষ্টি পড়ছে, সেই কাদার ওপর একটা মৃত একজন নারীর পায়ের ছাপ রয়েছে, চলে গেছে সে কোথাও একটা। ফলে পুরো ব্যাপারটার মধ্যে একটা ভৌতিক বিষয় যে তারা লক্ষ্য করেছে তা বলাই বাহুল্য। আমরা তোমরা যে কেউ হলেও তাই মানতাম, শ্মশানে মৃতদেহ নিয়ে গেছি আর সে বেঁচে উঠল, এ তো আর হতে পারে না।
নিশ্চয়ই সেটা ভূত। কিন্তু সারদা শঙ্করবাবু তো আর খুব সাধারণ লোক নন। তার কাছে গিয়ে এই সমস্ত ভৌতিক গল্প বলবো আর সে সব বিশ্বাস করে যাবে তা তো নয়। তাই এই চারজন যারা এই কাদম্বিনীকে সৎকার করার জন্য নিয়ে এসেছিল, তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করলো যে তারা যথারীতি তার দাহকার্য সমাধা করেছে, শেষ করেছে। অর্থাৎ কাদম্বিনীর স্মৃতি, তার মৃতদেহ সবটাই নিশ্চিহ্ন হয়ে গেল, সে মারা গেছে। মানুষের মনে তার এখন একটাই পরিচয়, সে মৃত। এবার সমস্যা হলো যে কাদম্বিনীকে তো বাকিরা সকলে মৃতবৎ দেখল, আমরাও বুঝতে পারলাম। রবীন্দ্রনাথ তো ব্যাখ্যাই করে দিলেন একটুখানি টিপ্পনি দিয়ে যে অনেক সময় এটা হয় যে বাইরে থেকে তাকে মৃত বলে মনে হলো, ভেতরে ভেতরে সুপ্ত প্রাণের প্রবাহ থাকে এবং মানুষের জীবনে তো মিরাক্কেল হয়। বিজ্ঞান আমাদের এই বলা যেতে পারে ডাক্তারি শাস্ত্রে এটা তো হতেই পারে যে প্রাণের প্রবাহ হৃদস্পন্দন কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল, আবার সেটা চালু হয়েছে। কিন্তু আমরা পাঠকেরা সেটা না হয় রবীন্দ্রনাথের উক্তি দিয়ে বুঝে নিলাম, কিন্তু সাধারণ জনতার কাছে, ওই রানীহাটের জমিদার বাড়ির কাছে, সকলের কাছে এই কাদম্বিনী এখন মৃত, তার আর কোনো বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। কিন্তু এটা না হয় সব দিক থেকে আমরা স্বীকার করলাম। একদিক থেকে আমরা পাঠকেরা জানি যে সে মারা যায়নি, অন্যদিকে বাকি সমাজ সংসার জানে যে, মানে গল্পে যে সমাজ সংসারের কথা বলা হচ্ছে তারা জানে কাদম্বিনী মৃত। কিন্তু কাদম্বিনীর নিজের সম্পর্কে ধারণাটা কি? কাদম্বিনী যখন ওই শ্মশানের যে ঘরটিতে মৃতদেহটিকে রাখা হয়েছে সে যখন জেগে উঠল, তখন তো তার নিজেকে ভূত বলে মনে হচ্ছে। কারণ তার মনে আছে যে সে একবার সারদা শঙ্কর বাবুর বাড়িতে তার একবার বুকের মধ্যে বেদনা হয়েছিল এবং সে খোকাকে ডেকে উঠেছিল। খোকার কথা এখানে একটু বলতে হয় যে এই নিঃসন্তান রমণী যার স্বামী মারা গেছে, তার বেঁচে থাকার অবলম্বন কিন্তু তার বলা যেতে পারে বড় জায়ের যে ছেলেটি, সেই ছেলেটিকে, সেই খোকাকে আশ্রয় করেই এই নিঃসন্তান রমণী তার কিন্তু বেঁচে থাকা। তার নিজের সন্তান নেই, কিন্তু এই নিঃসন্তান রমণী তার যে মাতৃসত্তা, তার হৃদয়ের যে স্নেহ ভালোবাসা সবটাই উজাড় করে দিয়েছিল তার বড় জায়ের ছেলেটিকে, তার প্রতি, খোকার প্রতি। তো স্বাভাবিকভাবেই তার মনে পড়ছে যে সে যখন একবার রাত্রিবেলা তার মনে পড়ছে যে যখন সে জেগে উঠল, যে তার কতদূর মনে আছে। তার মনে আছে তার একবার বুকে বেদনা হয়েছিল, খোকাকে সে একবার ডেকে উঠেছিল এবং তারপর তার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর তার আর কোনো কিছু জ্ঞান নেই এবং এখন সে জেগে উঠছে কোথায় না শ্মশানের প্রেক্ষাপটে। ফলে স্বাভাবিকভাবেই তাকে শ্মশানে দাহ করতে নিয়ে আসা হয়েছে। এই অবস্থায় সে যখন জেগে উঠে চারিদিক দেখছে, তখন তার নিজেরও নিজেকে ভূত ছাড়া আর অন্য কিছু বলে মনে হচ্ছে না। তার মনে হচ্ছে সে মারা গেছে। সে এখন যে অবস্থায় রয়েছে এটা আসলে কোনো জীবিত মানুষের পরিচয় নয়, সে আসলে মৃত্যুর পরপারে চলে গেছে। এখন এই বাস্তব সংসারের জীবিত সমাজ, জীবিত মানুষজনের সমাজ, পরিচিত মানুষজনের সমাজ, তাদের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। মাঝখানে মৃত্যু নামক একটি নদীর প্রবাহ তার সঙ্গে, এই জীবিত মানব সমাজের সঙ্গে একটা সীমারেখা তৈরি করে দিয়েছে, আর সে পারবে না তাদের সমাজে মিশে যেতে। কিন্তু সমস্যা হলো যে আমরা তো কেউই জানি না মৃত্যুর পর মানুষের অবস্থান কোথায় হয়, মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কোথায় যেতে পারে, প্রেতাত্মা আত্মার অবস্থান কোথায় হতে পারে। যারা এতদিন আমাদের সঙ্গে একসঙ্গে কাটিয়েছে, ভালোবাসার বাঁধনে যারা একে অন্যের সঙ্গে জড়িয়ে থেকেছে, আজ মৃত্যুর পর সেই মানুষটা সমস্ত মায়া মমতাকে ছিন্ন করে কোথায় গিয়ে থাকবে, তার অবস্থান কোথায় হবে। স্বর্গ বা নরক যে শব্দগুলো দিয়ে আমরা চিহ্নিত করি যে মৃত্যুর পর মানুষের আত্মার সেখানে গতি হয়, যদি সেখানে কোথাও যদি তার আত্মার গতি না হয়, তাহলে সে বড় তো অন্যায়, সে কোথায় গিয়ে থাকবে। তো এই সমস্যাটাই তৈরি হচ্ছে কাদম্বিনীর ক্ষেত্রে। তো কাদম্বিনী যেহেতু নিজেকে আজ মৃত, সে আজ একটি প্রেতাত্মা ছাড়া নিজেকে অন্য কিছু ভূত রূপে নিজেকে চিহ্নিত করা ছাড়া আর কিছু ভাবতে পারছে না, অথচ তার যাওয়ার কোনো জায়গা নেই। সে ভেবেছিল যে মানুষ তো ভাবে যে মৃত্যুর পর তার একটা গতি হবে, কোথাও একটা তার জায়গা হবে, নতুন কোনো জগৎ, কিন্তু দেখছে সেই জগতের মধ্যেই আছে। তখন তার যে মানসিক অবস্থাটা, তার যে সমস্যাটা, সেটাকেই কিন্তু রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে একটা মানুষ মারা গেছে অথচ মৃত্যুর পর তার প্রেতাত্মার কোনো গতি হয়নি, সে কোথায় গিয়ে দাঁড়াবে। অনেক খুঁজে খুঁজে তারপর তাকে অনেকটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে।
সে বুঝতে পারছে যে আমরা তো ভূতকে ভয় পাই, ভূতেরা নাকি আমাদের উপর উপদ্রব করতে পারে, কিন্তু ভূতেরাও যে মানুষকে ভয় পায়। বিশেষত মৃত্যুর পর যে ভূতের কোনো গতি হয় না, ঠিকানা হয় না, যাকে এই মানব সমাজের মধ্যেই থাকতে হয়, তার মতো অসহায় বোধ হয় আর কিছু হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর যেন এই গল্পে কাদম্বিনীকে সামনে রেখে একটা দারুণ এক্সপেরিমেন্ট করলেন, একটা দারুণ পরীক্ষা নিরীক্ষা করলেন, যে একটা মানুষ যাকে এই সমাজ ভেবে নিয়েছে সে মারা গেছে, যে নিজেও নিজেকে ভাবে যে সে মারা গেছে, অথচ সে তো আসলে জীবিত। যদি বাস্তবিক সত্যটা তাই হয়, তাহলে সেই নিজেকে মৃতবৎ ভাবা, নিজেকে প্রেতাত্মা ভাবা, এবং গোটা সমাজ যাকে প্রেত বলে ধরে নিয়েছে, যাকে মৃত বলে ধরে নিয়েছে, সেই মানুষটা যদি সত্যি বেঁচে থাকে, তার থেকে তার বেঁচে থাকাটার মতো ট্র্যাজিক বোধ হয় আর কিছু হতে পারে না। কাদম্বিনীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কাদম্বিনী বুঝতে পারছে না কোথায় গিয়ে সে দাঁড়াবে। অনেক খুঁজে খুঁজে সে তার বাল্যসখী যোগমায়ার বাড়িতে গিয়ে যাচ্ছে, এবং তার আগে রবীন্দ্রনাথ একটু দেখাচ্ছেন যে তার সমস্যার জায়গাটা, যে এই মুহূর্তে সে আর এই ইহজগতের কেউ নয়, অথচ ইহজগতের মধ্যেই সে আছে। ফলে তার পক্ষে নিরাপদ আশ্রয় একমাত্র রাত্রির অন্ধকার। দিনের বেলা আলো, লোকালয়, মানুষ, এই সব কিছুই তার কাছে বড্ড ভয়ানক। তারও ভয় পায়, সে মানুষকে ভয় পাচ্ছে। অন্তত ভূতের পক্ষে দিনের আলোয় সভ্য জগৎ, পরিচিত মানুষজন, তাদের মধ্যে যাওয়া, তাদের মধ্যে অবস্থান করার মতো তো আর ট্র্যাজিক কিছু হতে পারে না, ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। একমাত্র রাত্রির অন্ধকারই তো তার পক্ষে নিরাপদ আশ্রয়। এই বোধটুকু কিন্তু কাদম্বিনীর মধ্যে তৈরি হয়েছে, যে সে আর জীবিত নেই। ফলে এখন রাত্রির অন্ধকারই তার নিরাপদ আশ্রয়। এই লোকালয়ের মধ্যে তাই তার ভয় হয়। অনেক খুঁজে খাজে শেষ পর্যন্ত সে ঠিক করে তার বাল্যসখী যোগমায়ার কাছে গিয়ে থাকবে, একটি লোকের সহায়তায়। সেই লোকটি কিন্তু তাকে চিহ্নিত করেছে যে সে তার সারা শরীর সিক্ত, তার পায়ে কাদা লেগে আছে, এই রকম একটা বলা যেতে পারে বিপর্যস্ত একটি মেয়ে, যাকে দেখেই বোঝা যায় সে কোনো বড় বাড়ির বধূ। সেই মেয়েটি কেন এই অবস্থায়? তাই তিনি তার প্রতি একটু দয়া পরবশ হন এবং তিনি জিজ্ঞাসা করেন, তুমি কোথায় যেতে চাও? সে তার বাল্যসখী যোগমায়ার বাড়ির কথা বলে, এবং সেই ব্যক্তি তাকে যোগমায়া দেবীর বাড়িতে, তার বাল্যসখীর বাড়িতে দিয়ে আসে। এবার এই বাল্যসখী বাড়ি যোগমায়া দেবীর বাড়িতে গিয়ে আমাদের কাদম্বিনী গিয়ে সেখানে স্থান পেল। কিন্তু যতই হোক, আজ সে দুর্ভাগ্যের পরিস্থিতিতে কোথায় গিয়ে উঠবে? সেই রানীহাটে জমিদার বাড়িতে ফিরে যাওয়ার কথা সে ভাবতে পারে না। সে তো মৃত, সেই সমাজে ফিরে গেলে যে তাকে কেউ গ্রহণ করবে না, তার একটা আতঙ্ক আছে, ভয় আছে। তাই কোথাও তার মনে হয়েছে তার বাল্যসখী হয়তো তাকে কিছুটা বুঝবে। তাই সে যোগমায়ার বাড়িতে গিয়ে উঠল, এবং যোগমায়ার স্বামী শ্রীপতিচরণবাবু তিনি তাকে অর্থাৎ কাদম্বিনীকে কিছুটা বোঝার চেষ্টা করেছেন, যে কাদম্বিনী তার যে পরিচয় দিয়েছে, যে তাকে শ্বশুরবাড়িতে খুব একটা ভালো চোখে দেখা হয় না, সে বিধবা, নিঃসন্তান রমণী, তার প্রয়োজন ফুরিয়ে গেছে তার শ্বশুরবাড়িতে। আর এটাও সত্য যে তার বাপের বাড়ির কেউ সেইভাবে নেই, ফলে শ্বশুরবাড়ি ছাড়া তার আর অন্য কোনো গতিও নেই। ফলে সেই শ্বশুরবাড়ির লোকেরা যখন তাকে প্রায় ত্যাগ করেছে, তখন বাধ্য হয়েই সে যোগমায়ার বাড়িতে এসেছে, এবং যোগমায়া যেন তাকে দাসী বৃত্তি করে তার বাড়িতে থাকবার পর্যন্ত সুযোগটুকু অন্তত করে দেয়। যোগমায়া হয়তো প্রাথমিকভাবে সখীর এই উপস্থিতিকে স্বীকার করে, কিন্তু যত দিন যেতে থাকে তার বাড়িতে তার স্বামী রয়েছে, পুরুষ মানুষের উপর কোনো বিশ্বাস নেই, কখন তার মন কোন দিকে টলে যায়। বিশেষত এই কাদম্বিনী দেখতে সুন্দর, তার যৌবন আছে, ফলে স্বামীর ঘরে তার যে একলা রাজত্ব, সেখানে যোগমায়ার পক্ষে তার সখীকে কখনোই স্বীকার করা সম্ভব নয়। তাই যত দিন যেতে থাকে, কাদম্বিনীর প্রতি যেন যোগমায়ার মধ্যে একটা বিরক্তির জন্ম হতে থাকে, আর তার পক্ষে স্বীকার করা সম্ভব নয়। বারবার সে তার স্বামীকে বলে যে এবার কাদম্বিনীর একটা ব্যবস্থা করতে হবে, কাদম্বিনী কিছুতেই ফিরে যাবে না তার শ্বশুর বাড়িতে। কিন্তু যোগমায়াও ছাড়বে না, যোগমায়া কাদম্বিনীকে তার বাড়িতে ফিরিয়েই ছাড়বে, শ্বশুর বাড়িতে। তাই স্বামীকে সে বলে যে রানীহাটে তার শ্বশুর বাড়িতে একটা চিঠি দিতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে এই নায়ক, এই বলা যেতে পারে শ্রীপতিবাবু, সে কিছুটা এই নারীর যে অসহায়ত্ব, তার সেই অসহায়ত্বকে সামনে রেখে তার প্রতি অতটাও রুষ্ট হতে পারেন না তার স্ত্রীর মতো করে। তাই তিনি নিজেই গিয়ে
একবার খোঁজ নিতে গেলেন ওই শারদাশঙ্কর বাবুর বাড়িতে, অর্থাৎ কাদম্বিনীর শ্বশুর বাড়িতে। গিয়ে তিনি এক আশ্চর্য সংবাদ পেলেন যে কাদম্বিনী নাকি মারা গেছে। যে দিন তাদের বাড়িতে এসেছে তারই ঠিক আগের দিন কিন্তু কাদম্বিনী মারা গিয়েছিল, এবং তাকে যে দাহ কার্য করা হয়েছে সে কথাও তো আমরা জানি। অন্তত সেইভাবেই সেই 4 জন ব্রাহ্মণ শারদাশঙ্কর বাবুকে বলেছিলেন। সকলের চোখেই কিন্তু এখন কাদম্বিনী মৃত, তার আর কোনো দৈহিক অস্তিত্ব, প্রাণের অস্তিত্ব এই সমাজে, এই সংসারে কোথাও নেই। ফলে সেই সংবাদ এসে যখন সে চুপি চুপি তার স্ত্রী যোগমায়াকে জানাচ্ছে, ঠিক সেই সময় হঠাৎ করে বাইরে থেকে একটা দমকা বাতাস এসে ঘরে ঢোকে, ঘরের দরজাটা খুলে যায়, একটা বাইরের রাত্রির আবহ মানে প্রদীপটা নিভে যায়, একটা অন্ধকার এসে ঘরটাকে পুরো ঘিরে ফেলে। সেই রকম প্রেক্ষাপট একটা একেবারে ভৌতিক আবহে আমরা দেখতে পাই। কাদম্বিনী এসে জানান দেয় তাদেরকে যে সে আসলে মৃত। এই যে কাদম্বিনী সে মারা গেছে সে কথা সে এবার জানাচ্ছে। ফলে যোগমায়া কিংবা তার স্বামী শ্রীপতিবাবুর পক্ষে আর ওই কাদম্বিনীকে ঘরেতে রাখা তো সম্ভব নয়, বরং তারা আতঙ্কগ্রস্ত যে এতদিন সখী সেজে তাদের বাড়িতে তার সেই সখীর মৃত সখী ভূত, তার প্রেতাত্মা তাদের বাড়িতে ভর করে আছে। তারা জানেই না যে তারা বাড়িতে একটি প্রেতকে আশ্রয় দিয়েছে, এবং সেই প্রেত নিজের মুখে সে কথা বলছে। এরপর যখন আর তাদের বাড়িতে তার স্থান হলো না, তখন অগত্যা শ্বশুর বাড়িতে ফিরে যাওয়া ছাড়া তার আর উপায় নেই। কিন্তু দিনের বেলায় আমরা দেখতে পাই তার সেই কষ্ট, তার সেই ট্র্যাজেডি, যে মৃত মানুষ যার এই সমাজে আর কোনো স্থান নেই, তাকে যদি এই সমাজের মধ্যেই স্থান পেতে হয় তাহলে দিনের বেলাটা তার কাছে কতখানি ভয়ঙ্কর, যেখানে দিনের বেলায় সে রাত্রির জন্য অপেক্ষা করে একটি ভাঙা মন্দিরে সারাদিন অভুক্ত অবস্থায় পড়ে থেকে। এই যে একটা মানুষ নিজেও নিজের সম্পর্কে বিশ্বাস রাখে যে সে মৃত, এই যে মৃত মানুষ অথচ তার মধ্যে প্রাণের প্রবাহ আছে, সে বেঁচে আছে, সে রক্ত মাংসের একটা সজীব মানুষ, তার ক্ষুধা তৃষ্ণা আছে, সেই ক্ষুধা তৃষ্ণার কষ্ট তাকে সহ্য করতে হচ্ছে শুধুমাত্র একটা বিশ্বাসের জন্য যে সে মৃত। জীবিত মানুষ নিজেকে মৃত ভাবছে, এর থেকে কষ্টের আর কি আছে? নিজের জীবন্ত শরীরটাকে, প্রাণের প্রবাহটাকে, তার স্বাভাবিক জৈবিক দাবিটাকে সে অস্বীকার করছে, কষ্ট দিচ্ছে। এখানেই তো কাদম্বিনীর ট্র্যাজেডি। এবং সেই কাদম্বিনী যখন রাত্রি ঘনিয়ে আসছে, শ্রাবণের দিনে খুব দ্রুত রাত্রি ঘনিয়ে আসে, সে যখন সেই রাত্রির অন্ধকারে সে ধীরে ধীরে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে। সকলেই যখন বিভিন্ন চাকর চাকরানিরা কাজে ব্যস্ত, তখন সেই মাথায় ঘুমটা পড়ে ঘরের মধ্যে প্রবেশ করছে, এবং সকলে তাকে চাকরানি ভেবে কিছুই বলছে না, সহজেই তার পক্ষে প্রবেশ করা সম্ভব হচ্ছে। তখন তার শাশুড়ি তার বিধবা বলা যেতে পারে ননদের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত, এবং ঠিক সেই সময় সে বাড়িতে প্রবেশ করছে, গিয়ে দেখছে খোকা ঘুমোচ্ছে। যে খোকা তার প্রাণের ধন, তাকে ঘিরেই ছিল তার বেঁচে থাকা। এই নিঃসন্তান বিধবা রমণীর বেঁচে থাকাটা পুরোটাই ছিল খোকাকে ঘিরে, তার বড় জায়ের সন্তানকে ঘিরে। বড় যা সম্পর্কে সে নিজেই বলেছে যে সে তেমন করে সন্তানের খেয়াল রাখতে পারতো না। খেলাধুলা, সঙ্গী সাথীদের সঙ্গে গল্প করা, এই নিয়েই ছিল তার দিন। ছেলেকে তো সামলাতো আসলে এই বলা যেতে পারে শারদাশঙ্করের এই বিধবা পুত্রবধূ কাদম্বিনী। আজ দীর্ঘদিন পর সেই ছেলেকে সে দেখতে পাচ্ছে, নিজের ছেলে না হলেও তাকে যে সে নিজের ছেলের মতোই ভালোবাসে। রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে একটা চমৎকার কথা বলেছেন। মাতৃত্ব সম্পর্কে তাঁর একটা খুব শাশ্বত সত্যকে তিনি আমাদের সামনে তুলে ধরছেন, যে মা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবেই। একমাত্র পৃথিবীতে সন্তানকে মাই পারেন নিঃস্বার্থভাবে ভালোবাসতে। কিন্তু কোথাও এটা আমরা বোধহয় ভেবে দেখিনি, যেটা রবীন্দ্রনাথ ধরিয়ে দিলেন, যে মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন ঠিকই, কিন্তু সেই মা যার নিজের সন্তান নেই, যে অন্যের সন্তানকে ভালোবাসে, তার ভালোবাসা বোধহয় আরও নিখাত। কারণ রবীন্দ্রনাথ এত কথা হয়তো ধরিয়ে দেননি, কিন্তু আমরা তো বুঝতে পারি যে তিনি কোন জায়গায় ধরতে চাইছেন। আসলে মা সন্তানকে যখন পালন করেন তখন মায়ের মধ্যে কিন্তু একটা স্বার্থ থাকে, যে এই সন্তান আমাকে ভবিষ্যতে দেখবে, সুপ্তভাবেও থাকে। কিন্তু যার নিজের সন্তান নেই, অন্যের কিংবা বলা যেতে পারে বড় জায়ের সন্তানকে যে ভালোবাসতে পারে, তার মতো নিঃস্বার্থ আর কি আছে? কারণ সে তো জানে যে এই সন্তান কিন্তু আমাকে কিছুই দিতে পারবে না, তার থেকে আমি কিছুই প্রত্যাশা করতে পারি না, কারণ সে আমার গর্ভে জন্মায়নি, সে অন্যের গর্ভে জন্ম নিয়েছে, আমি তাকে শুধুই পালন করছি। এই যে ভালোবাসা, রিটার্নে কিছুই পাবো না তাও ভালোবাসি, এই মায়ের বোধহয় কোনো তুলনা হয় না। সেইভাবেই কিন্তু কাদম্বিনী খোকাকে,
অর্থাৎ এই শারদাশঙ্কর বাবু জমিদার বাড়ির একমাত্র ভবিষ্যৎ উত্তরাধিকারকে ভালোবেসেছে, তার থেকে বিনিময়ে সে কিছুই প্রত্যাশা করেনি। আজ দীর্ঘদিন পর সেই খোকাকে সে দেখেছে। খোকাকে দেখে তার হৃদয়ের সেই স্নেহ ভালোবাসা, তার সেই জননী সত্তা আবার জেগে উঠেছে। যে জননী সত্তা এতদিন সুপ্ত ছিল, এতদিন যার কাছে নিজের পরিচয়টা শুধুই একটা ছায়া, যার মধ্যে রক্ত নেই, মাংস নেই, মজ্জা নেই, হৃদয় নেই, শুধুই একটা ছায়া বলে মনে হয়েছিল, যে রাত্রির অন্ধকারটাকে ভালোবাসে, দিনের আলোয় মানুষের সমাজে যেতে যার ভয় হতো, আজ দীর্ঘদিন পর যেন তার মধ্যে কোথাও একটা দোলাচলতা তৈরি হচ্ছে, নিজের প্রতি একটা সংশয় তৈরি হচ্ছে। বিশেষত রাস্তার মাঝে যখন তাকে প্রথম একজন লোক তাকে দেখে ভদ্রবাড়ির বধূ বলে তাকে তার বাল্যসখী যোগমায়ার বাড়িতে পৌঁছে দিয়েছিল, সেই লোকটি যখন তাকে প্রথম চিনতে পেরেছিল যে সে কোনো বড় বাড়ির বধূ, তখনও কিন্তু প্রথমবার নিজের সম্পর্কে একটা খটকা জেগেছিল আমাদের কাদম্বিনীর, যে সে যদি সত্যিই মারা গিয়ে থাকে, সে তো শ্মশানের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছে, তাহলে তো সে মৃত। কিন্তু যদি সে মৃত হয়, তাহলে মানুষের পক্ষে তো তাকে চিনে নেওয়া সম্ভব নয়, সে তো আর ছায়া, তাকে লোক দেখতে পাবে কেমন করে। কিন্তু তবুও যখন শ্মশানে তাকে পাওয়া গেছে, তার যখন মনে আছে যে একটা সময় তার বুকের মধ্যে বেদনা উঠেছিল এবং রাত সমস্ত কিছু অন্ধকার হয়ে গিয়েছিল, সে তার মানে তো মৃত, তাহলে এই লোকটি ভ্রম থাকতেই পারে, কিন্তু আসলে সে তো মৃতই। কিন্তু আজ যখন এতদিন পর আবার সেই পুরনো পরিবেশ, তখন কোথাও যেন সেই স্নেহ ভালোবাসা, মায়া মমতার কি ঘেরা যে পরিবেশটা, যে পরিবেশের মধ্যেই সে এতদিন ছিল, আজ সেই পরিবেশটা যেন তাকে তার আত্মস্বরূপ চিনে নিতে সাহায্য করে। আমরা দেখতে পাই খোকা ঘুমিয়ে আছে, সেই খোকার কাছে সে যাচ্ছে, খোকার জল তৃষ্ণা পেতে তাকে একটু জল খাওয়াচ্ছে। খোকা তারপর তাকে প্রশ্ন করছে জেগে গিয়ে, খোকা ঘুমের মধ্যেই তাকে কাকিমা বলে জিজ্ঞাসা করছে, কাকিমা বলে সম্বোধন করছে যে কাকিমা কোথায় চলে গেছো, তুমি আর ফিরে এলে না কেন? তারপর সেই খোকা যখন তাকে দেখতে পাচ্ছে জেগে উঠে, তখন তাকে জিজ্ঞাসা করছে যে কাকিমা তুমি তো মরে গিয়েছিলে, আবার কেমন করে ফিরে এলে? খোকাকে কাছে পেয়ে, নিজের ভালোবাসার ধনকে কাছে পেয়ে, আজ যেন হঠাৎ করে কাদম্বিনী নিজেকে খুঁজে পায় যে সে তো মরেনি। তার মনে হচ্ছে একটা কথা, যে যোগমায়ার বাড়িতে গিয়ে সে বুঝেছিল যে তার বাল্যসঙ্গিনী মারা গেছে। হ্যাঁ, যোগমায়া একদিন ছোটবেলায় যে বন্ধু বান্ধব থাকে, চিরকাল সেই সম্পর্ক একই থাকে না। যোগমায়ার কাছে, যোগমায়ার বাড়িতে গিয়ে কদিনেই কাদম্বিনীকে বুঝতে হয়েছিল এই বাড়িটা তার কাছে প্রকৃত আশ্রয় নয়। যোগমায়া একদিন তার বাল্যসঙ্গিনী ছিল, কিন্তু আজ সেই বাঁধন আর তত মজবুত নেই। তাই কদিনেই সে যোগমায়ার বাড়িতে সে যেন বিরক্তির কারণ হয়ে উঠেছে। যোগমায়া তাকে ঘাট থেকে নামাতে পারলে বাঁচে বলে মনে করেছে। যোগমায়ার সঙ্গে তার সম্পর্কের বাঁধনে যে চির ধরেছে সময়ের ব্যবধানে, সেই সখী যে আর সেই সখী নেই, সেই সখী যেন আজ কদিনের মধ্যেই এই কাদম্বিনীর প্রতি বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে ঘাট থেকে নামাতে পারলেই খুশি হয় বলে তার আচার আচরণে প্রকাশ পাচ্ছে। তখন তাকে বুঝতে হয়েছে যে এই বাল্যসঙ্গিনী আর সেই বাল্যসঙ্গিনী নেই, সেই বাল্যসঙ্গিনী মারা গেছে। কিন্তু নিজের পরিচিত পরিবেশে, খোকার ঘরে, খোকার স্নেহ ভালোবাসা মাখা সেই ঘরে আজ স্বমূর্তিতে, অর্থাৎ এই নিঃসন্তান বিধবা রমণী, যার একমাত্র আশ্রয় হচ্ছে বেঁচে থাকার ওই বড় জায়ের সন্তানটুকু, সেই পরিচিত পরিবেশে, সেই স্নেহ ভালোবাসা মাখা পরিচিত ঘরে গিয়ে আজ কিন্তু সে এটা উপলব্ধি করেছে যে তার ওই বাড়িতে খোকার যে মা, তার কাকিমা কাদম্বিনী, সে কিন্তু মরেনি, সে তো বেঁচে আছে। নিজেকে সে উপলব্ধি করেছে, আবিষ্কার করেছে যে না, সে তো মরেনি, এতদিন তার ছায়া বলে মনে হয়েছে, কিন্তু ছায়ার মধ্যে কি এমন করে তার ভালোবাসার মানুষের জন্য, তার সন্তান সম মানুষটির জন্য, তার সন্তানের জন্য এমন করে স্নেহ ভালোবাসা জাগতে পারে? এ তো রক্ত মাংসের একজন হৃদয়বান মানুষের মধ্যে, যে ছায়া নয়, সে দেহধারী, তার মধ্যেই তো এমন করে ভালোবাসা জন্মাতে পারে পুত্রের প্রতি। ফলে পুত্র স্নেহ, ভালোবাসা, হৃদয়ের সেই দাবি, সেই পরিচিত পরিবেশ যেখানে সে জননী রূপে বিরাজ করত, যেখানে সেই সন্তানের প্রকৃত মা তাকে পালন করতো না, সেই দায়িত্ব কাদম্বিনী পালন করত, আজ সেই পরিচিত মহলে গিয়ে সে কিন্তু উপলব্ধি করেছে যে সে মারা যায়নি। এটা মুহূর্তের ভ্রম, সে মারা যায়নি। তার মনে হয়েছিল সে মারা গেছে, সে যে মারা যায়নি, আজ
খোকার প্রতি তার ভালোবাসা স্নেহ যখন আজ নতুন করে সে আবার তার হৃদয়ের মধ্যে খুঁজে পেয়েছে, তখন সে বুঝতে পেরেছে সে কেমন করে ছায়া হতে পারে, ছায়ার কি এমন করে ভালোবাসা জাগে। ফলে এবার সে প্রমাণ করতে মরিয়া যে সে বেঁচে আছে। কিন্তু তাকে তো কেউ বিশ্বাস করবে না। আমরা দেখতে পাই তাকে হঠাৎ করে খোকার জন্য দুধ আনতে নিয়ে এসে খাবার নিয়ে এসে বাড়ির চাকরানি তাকে দেখে একেবারেই চিৎকার করে ওঠে, সে মূর্ছা যাচ্ছে প্রায়। আমরা দেখতে পাই খোকার তারপরে একে একে সেখানে এসে উপস্থিত হচ্ছে শারদাশঙ্কর বাবুর বোন, শারদাশঙ্কর স্ত্রী। শারদাশঙ্কর বাবুর স্ত্রীও প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছেন এবং শারদাশঙ্কর বাবুর বোন শারদাশঙ্কর বাবুকে খবর দিচ্ছেন যে এইরকম একটা অঘটন ঘটে গেছে। তিনি আসছেন, এসে এই কাদম্বিনীকে জোর হাতে বলছেন যে খোকাকে তুমি ছেড়ে দাও, তুমি তো মারা গেছো, খোকাকে তুমি ভালোবাসতে, তুমি মারা যাওয়ার পর খোকা দিনরাত কাকি করতো, কাকিমা করতো, সে দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর কেন ওর দিকে লোভ করো, এবার মায়া ত্যাগ করো, তুমি তো মারা গেছো, তোমার জন্য না হয় আমরা ভালো করে একটা যাগযজ্ঞ করব, তোমার যাতে আত্মার শান্তি হয়। লক্ষণীয়, কেউ তাকে বিশ্বাস করে না সে যে বেঁচে আছে। সবাই ভাবছে এটা কাদম্বিনীর প্রেতাত্মা, খোকাকে সে লোভ করছে, খোকাকে ভালোবাসতো তাই তাকে ছেড়ে যেতে পারেনি, খোকাকেও সে নিতে চাইছে। খোকার প্রতি তার স্নেহ ভালোবাসা, রক্ত মাংসের মানুষের সেই দাবি, সেটাকে কেউ চিনে নিতে পারছে না। আমরা দেখতে পাবো কাদম্বিনীর ট্র্যাজেডি, কতখানি অসহায় সেই নারী। সে কেমন করে প্রমাণ করবার জন্য মরিয়া যে সে বেঁচে আছে, আজ যে সে আর অন্য কোথাও যাবে না, সে যে আবার তার সেই ভালোবাসার নীড়ে ফিরে এসেছে। সেখানে তার প্রতি মানুষের যতই উপেক্ষা থাক, সেই বাড়িতে যে তার ভালোবাসার ধন আছে, তার স্নেহ ভালোবাসার ধন আছে, তার খোকা আছে, তাকে ফেলে আর অন্য কোথাও সে যাবে না। এতদিন যে সে খোকাকে ফেলে থেকেছে, আজ খোকাকে আর সে ফেলে যেতে পারবে না। তাই সে তার জননী সত্তাকে ফিরে পেয়ে সেই জননী সত্তার দাবিকে সামনে রেখেই আবার তার নিজ মাতৃমূর্তিতে মহিমায় নিজের বাড়িতে জায়গা করে নেবার জন্য সে বারবার প্রমাণ করবার চেষ্টা করে যে সে জীবিত। আমরা দেখেছি এই অসহায় রমণী কেমন করে একটি কাঁসার বাটি তুলে নিজের কপালে আঘাত করে, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে। মানুষের শরীর থেকেই তো রক্ত পড়ে, প্রেতাত্মার শরীর থেকে কি রক্ত পড়ে? কিন্তু কেউ বিশ্বাস করবে না। তখন আমরা দেখতে পাই কাদম্বিনী যখন নিজের রক্ত ঝরিয়েও, এতখানি নিজেকে কষ্ট দিয়েও, তার শরীরটাকে এতখানি আঘাত দিয়েও যখন এই শারদাশঙ্কর বাবু থেকে শুরু করে তাদের বাড়ির কারো কাছেই প্রমাণ করতে পারল না সে জীবিত, তখন কাদম্বিনী দৌড়ে পালিয়ে যায়। কোথায় যায় না, তখন কাদম্বিনী ওগো আমি মরি নাই গো, মরি নাই গো, মরি নাই বলিয়া চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইয়া সিঁড়ি বাহিয়া নামিয়া অন্তঃপুরের পুষ্করিণীর জলের মধ্যে গিয়া পড়িল। শারদাশঙ্কর উপরের ঘর হইতে শুনিতে পাইলেন, ঝপাস করিয়া একটা শব্দ হইল। সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল। তাহার পরদিন সকালেও বৃষ্টি পড়িতেছে, মধ্যাহ্নেও বৃষ্টির বিরাম নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। অর্থাৎ বাড়ির মধ্যেই যে পুষ্করিণী রয়েছে, সেই জলে ঝাঁপ দিয়ে কাদম্বিনী আবারও একবার প্রমাণ করবার চেষ্টা করলো যে সে মরে নাই। নিজের প্রাণটুকু দিয়ে তাকে প্রমাণ করতে হলো। এখানেই বোধহয় কাদম্বিনীর ট্র্যাজেডি, তার অসহায়ত্ব, যে একজন জীবিত মানুষ, যে ঘটনাচক্রে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সে যখন আবার তার প্রাণ ফিরে পেল, তার হৃদস্পন্দন আবার চালু হলো, তাকে আর কেউ সমাজে ফিরে নিল না। সে জীবিত এই কথা প্রমাণ করবার জন্য সে মরিয়া, কিন্তু কেউ তার কথাটুকু বিশ্বাস করল না। তার কপাল পেটে রক্ত পড়াতেও কারো কোনো কিছু এসে গেল না। শেষ পর্যন্ত একজন জীবিত মানুষ আর কিভাবে প্রমাণ করবে যে সে বেঁচে আছে? তাই সে যে জীবিত, তাহলে তাকে প্রমাণ করতে গেলে তাকে আরেকবার মরে দেখাতে হবে। যদি মারা যায়, ভূতের পক্ষে, মৃত মানুষের পক্ষে তো দ্বিতীয়বার মরা সম্ভব নয়। যে বেঁচে আছে তারই পক্ষে সম্ভব মরে যাওয়া, আত্মহত্যা করা। তাই জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তাকে প্রমাণ করতে হলো যে সে বেঁচে ছিল, এখন সে মারা গেল। এর থেকে ট্র্যাজিক আর কি হতে পারে? আসলে যে কথাই গল্প সম্পর্কে বলতে হয় পরিশেষে, যে আমাদের মানব জীবনের বিচিত্র সমস্যা, বহু জটিল এই মানব জীবন, বহু রহস্যময় জীবন সম্পর্কে সেই বিচিত্র আবেদন,
বহু বিচিত্র, বহু রহস্যময় সেই জীবনের এক একটা স্বাদ, এক একটা পরখ করবার জন্যই তো ছোট গল্প লেখা হয়। রবীন্দ্রনাথ এমনই একটি স্বাদ দিলেন যে একজন মানুষ যে বেঁচে আছে অথচ সমাজের কাছে যার পরিচয় মৃত, সেই মানুষটার কী দুর্গতি হতে পারে সেটাই রবীন্দ্রনাথ দেখাতে চাইলেন। লীলা মজুমদারের ভূতের গল্পে আমরা দেখেছিলাম যে ভূতেরা যারা আমাদেরই প্রতিবেশী, আমাদেরকে ভালোবেসেই যারা এতদিন ছিল, মৃত্যুর পর তারা কোথায় যাবে? তারা কি আমাদের ছেড়ে যেতে পারে না। তাই দেখা যায় শেষ পর্যন্ত মৃত্যুর পরও তারা সেই পুরনো দায়িত্ব নিয়ে আমাদের মধ্যেই বেঁচে থাকে। তারা আমাদেরকে ছেড়ে যেতে পারে না, আমাদের আনাচে কানাচে আমাদের প্রতিবেশী হয়ে থাকে। লীলা মজুমদার এইভাবেই লিখেছেন তার সব ভুতুরে গ্রন্থের যে ভূতের গল্পগুলো। যেন তার প্রেরণা তিনি কোথাও রবীন্দ্রনাথের মধ্যে কি পেলেন, যেখানে রবীন্দ্রনাথ ভূতের গল্প লিখলেন না ঠিকই, কিন্তু একটা মানুষের ট্র্যাজেডিকে সামনে রেখে যে মানুষটা বেঁচে আছে অথচ সমাজের কাছে যার পরিচয় মৃত, আমরা পাঠকেরা জানি, আমরাও যেন চাই সমস্ত গল্প পড়তে পড়তে যে একবার আমাদের কাদম্বিনী প্রমাণ করতে পারুক যে সে বেঁচে আছে। আমরা দর্শক, আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, আমরা পারবো না মানুষকে বোঝাতে, শারদা শঙ্কর বাবুকে বোঝাতে, এই সমাজকে বোঝাতে। কাদম্বিনী সে আপ্রাণ চেষ্টা করলো কিন্তু পারল না। সমাজের চোখে সে মৃত, সে ভূত, সে প্রেতাত্মা। এই যে ভূত নয় কিন্তু তাকে সবাই প্রেত বা ভূত বলে ধরে নিয়েছে, ফলে গল্পটা আপাতভাবে ভূতের গল্প না হলেও কিন্তু একটা ভৌতিক আবহ তৈরি করেছে। এবং সেখানে বারবার যেটা ধরা পড়ে যে ভূতেরা সত্যি যদি তাদের কোথাও যাওয়ার জায়গা না থাকে তাহলে তারা কোথায় গিয়ে থাকবে? তারা তো আমাদের মধ্যেই থাকবে, আমাদের মধ্যেই তো তারা এতদিন ছিল। তারা তো আমাদের ভালোবাসার মানুষকে নিয়েই এতদিন ছিল, যেমন কাদম্বিনী তার খোকাকে নিয়ে বেঁচে ছিল। তাহলে তাদের মধ্যে যদি থাকতে চায় তাহলে তাদের অপরাধটা কোথায়, যদি তাদের সত্যি কোথাও জায়গা যাওয়ার না থাকে? এবং সেই জায়গাটাই যেন কোথাও লীলা মজুমদারের ভূতের গল্প লেখার একটা প্রেরণা হয়ে থেকেছে বলে আমরা মনে করতে পারি। যে এই গল্পেও তো তাই আমরা দেখতে পাই যে একটা মানুষ মারা যাচ্ছে, সকলের কাছে সে মৃত, সে প্রেত, এমনকি সে নিজেও বিশ্বাস করে সে প্রেত, কিন্তু তার যদি যাওয়ার কোনো গতি না থাকে স্বর্গ নরক, তাহলে সে কোথায় যাবে? সে তো এই সমাজেই থাকবে, কিন্তু এই সমাজ তাকে মেনে নেবে না। এর থেকে অসহায়ত্ব আর কি থাকতে পারে, ট্র্যাজিক আর কি থাকতে পারে? কিন্তু এই গল্প তো ভূতের গল্প নয়, ভূতের আবহ তৈরি করেছে, ভৌতিক পরিবেশ তৈরি করেছে, কিন্তু তারপরও এই গল্প জীবনের গল্প। সেটা কি না, যে এই সমাজের চোখে যদি একবার কেউ মারা যায় তাহলে আর তাকে কেউ, এই সমাজ আর কেউ ফিরিয়ে নেয় না। আমরা আমাদের প্রিয়জনকে অনেক ভালোবাসি, আমি যেমন আমার প্রিয়জনকে ভালোবাসি, আমার প্রিয়জনও আমাকে খুব ভালোবাসে, কিন্তু একবার যদি আমরা কেউ মারা যাই তাহলে আমাদের কাছের মানুষগুলো আর আমাকে ভালোবাসবে না, আর আমাকে সমাজে ফিরিয়ে নেবে না। তখন আমি সত্যি যদি মারা গিয়েও থাকি এবং সেটা যদি একটা অলৌকিকভাবে, মিরাক্কেলভাবে আমি যদি সত্যি মারা গিয়েছি বলে সমাজের কাছে পরিচিতি পাই, কিন্তু প্রকৃত অর্থে আমি মারা যাইনি, আবার যদি ঘটনাচক্রে আমি ফিরে আসি, তাহলে আমার সমাজ আর আমাকে ফিরে নেবে না। এই সমাজ থেকে যদি কেউ একবার বেরিয়ে যায়, ছিন্ন হয়ে যায় সেই বাঁধনটা, মৃত্যু যদি একবার আমাদের সেই বাঁধনটাকে ছিন্ন করে, সেই মৃত্যু সত্যিকারেরই হোক কিংবা সেই মৃত্যু আপাতভাবে মৃত্যু হোক, মানুষের কাছে মৃত বলে পরিচয় হোক, কিন্তু একবার যদি কারো সম্পর্কে এই মৃতের পরিচয়টুকু তার ওপর লেগে যায়, এই সমাজ তাকে আর কখনো ফিরিয়ে নেয় না। কাদম্বিনীর ক্ষেত্রে সেটাই ঘটেছে, যে যেই মুহূর্ত থেকে সে সকলের কাছে মৃত বলে মনে পরিচিতি পেয়েছে, তার দাহ কার্যের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে, তার দাহ কার্য না হলেও সকলের পরিচয় দিয়েছে এই কথাই যে তার দেহ সৎকার করা হয়েছে। সেই মানুষটা যখন সকলের কাছে শুধুই ছায়া হয়ে গেছে, মৃত হয়ে গেছে, যার উপস্থিতি এখন শুধু প্রেতাত্মা হতে পারে, সেই মানুষটা যদি আবার তার পরিচিত সমাজে, পরিচিত মহলে ফিরে আসতে চায়, তবে তার থেকে ট্র্যাজিক, তার থেকে করুণ জীবন কথা বোধহয় আর কারো হতে পারে না। রবীন্দ্রনাথ সে কথাই যেন এই গল্পের মধ্যে দেখাচ্ছেন, যেখানে ভূতের গল্পের একটা আবহ, যে ভূতেরা যদি সত্যি মারা গিয়ে থাকে, তারা যদি ভূত হয়ে যায়, সমাজে যদি তাদের জায়গা না হয়, তবে তাদের কি পরিণতি হবে। এই নিয়ে যেমন একটা গল্প আমাদের লিখে থাকেন লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ভূতের গল্প না লিখেও যেন সেই আপাতভাবে মৃত কাদম্বিনীকে দিয়ে তেমনই একটা গল্প ফাঁদলেন, তেমনই একটা জিজ্ঞাসা চিহ্ন তৈরি করলেন, যে যদি আমাদের ভালোবাসার মানুষেরা মৃত্যুর পর জায়গা না পায় যাওয়ার, তাকে কি আমরা সমাজে আর স্থান দিতে পারি? এই জিজ্ঞাসাটা তৈরি করলেন। আবারও বলছি,
তবে এই গল্প ভূতের গল্প নয়। আসলে কাদম্বিনীকে সামনে রেখে রবীন্দ্রনাথ যেটা দেখাতে চাইলেন যে এই সমাজ থেকে যদি কেউ একবার মারা যায়, একবার যদি কারো ওপর মৃতের তকমা লাগে, তবে এই সমাজে আর তার জায়গা হয় না। এখানে শারদাশঙ্কর বাবুর কোনো দোষ নেই, কারণ কাদম্বিনী যে বেঁচে আছে সেটা তো তিনি জানেন না। কিন্তু কাদম্বিনী প্রমাণও যে করতে পারল না। কাদম্বিনীরই এটা ট্র্যাজেডি। সে অসহায়ত্বের শিকার, যে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়ে সাময়িকভাবে তার মৃত পরিচয়টুকু উঠে এসেছিল, কিন্তু সে মারা যায়নি। আর সমাজ তাকে কখনোই আর সুযোগ দিল না তার পরিচিত মহলে ফিরে আসবার। তাহলে এখানে কী দোষী কী নির্দোষী আমরা জানি না, কিন্তু সমস্ত আলোটা গিয়ে পড়ছে কাদম্বিনীর উপর, যে একজন মানুষ জীবিত আছে, কিন্তু সমাজের কাছে যদি একবার তার পরিচয় মৃত হয়ে যায়, যদি সে সকলের কাছে প্রেত বলে পরিচয় পায়, তাহলে আর বোধহয় সে সমাজে জায়গা পায় না। তাই কাদম্বিনী তার সমাজে জায়গা পেতে, খোকার কাছে আশ্রয় পেতে, খোকাকে নিয়ে আবার ফিরে পেতে তার পূর্বের জীবনটাকে কতখানি মরিয়া হয়ে নিজের রক্ত ঝরিয়েও যখন প্রমাণ করতে পারল না, শেষ পর্যন্ত তার শেষ অস্ত্র স্বরূপ সত্যিকারেরই সে এবার প্রাণটুকু দিয়ে প্রমাণ করে গেল সে মরেনি, তোমরা ভুল করেছ। জানি না ছোট গল্প তো এইভাবেই শেষ হয়। এরপর ওই শারদাশঙ্কর বাবুর পরিবারে কি ভাবনা চিন্তা চলবে, তারা কি আফসোস করবে? কিন্তু আমরা পাঠকেরা করি যে একটা মানুষ জীবিত থাকা সত্ত্বেও তার জীবিত পরিচয়টুকুকে কেউ স্বীকার করল না, মরে তাকে প্রমাণ করতে হলো যে সে মরেনি। এক অদ্ভুত ট্র্যাজেডি। জীবন, মানুষের জীবন কত বিচিত্র, কত রহস্যময়, তার কোনো পূর্ব নির্দিষ্ট হিসাব হয় না, অঙ্কের হিসাবে তাকে ধরা যায় না। কাদম্বিনীর জীবনটাও তাই, মরে গিয়ে তাকে প্রমাণ করতে হলো সে মরেনি। এই সমাজ থেকে যদি একবার কারো নাম মুছে যায়, মৃত বলে তার পরিচয় হয়, আর সে সমাজে ফিরে পায় না তার আসনটা, তাই শেষ পর্যন্ত তাকে মৃত্যুরই আশ্রয় নিতে হয়। এখানেই তার ট্র্যাজেডি, যেন পরিস্থিতি তার প্রতিকূল। গ্রিক ট্র্যাজেডির সে যেন এক অসহায় শিকার, তার নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার অধিকার নেই। হ্যাঁ, মৃত্যুটুকু সে করতে পারে, সেটা দিয়ে সে প্রমাণ করে গেছে। প্রতিবাদ, হ্যাঁ বোধহয় একটু প্রতিবাদও করে গেছে, যে তোমরা আমাকে মৃতবৎ ভেবেছিলে, আমার রক্ত ঝরানো দেখেও তোমরা পরিচয় পাওনি, আমার প্রমাণ পাওনি যে আমি জীবিত। দেখো আজ আমি মরে গিয়ে তোমাদেরকেই শায়েস্তা করে গেলাম, জব্দ করে গেলাম। জীবিত থাকতে তো আমাকে মূল্য দিলে না, এবার দেখো মরে গিয়ে আমি প্রমাণ করে গেলাম যে আমি বেঁচে ছিলাম। এখন তো আর আমাকে ফিরিয়ে আনার কোনো উপায় থাকবে না। কাদম্বিনী মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণও দিয়ে গেল, প্রতিবাদও জানিয়ে গেল যে কেন এই সমাজ, যারা একজন আরেকজনকে এত ভালোবাসে বলে পরিচয় দেয়, একবার সে মারা গেছে এই পরিচয়টুকু পেয়েই তাকে আর সমাজে ফিরে নেবে না। আসলে এখানে মৃত্যুটা তো ছুতো, রবীন্দ্রনাথ যেন কোথাও দেখাতে চাইছেন মৃত্যুটাকে উপলক্ষ করে, কাদম্বিনীকে উপলক্ষ করে, যে বোধহয় এভাবেই আমাদের সমাজ থেকে, আমাদের জীবন থেকে যে সম্পর্কগুলোকে একসময় খুব দামি বলে মনে হয়, যে সম্পর্কগুলোর মধ্যে আমরা একে অন্যকে ছাড়া বাঁচব না বলে মনে করি, সেই সম্পর্কগুলো কেমন করেই কোনো না কোনো উপলক্ষে একবার ছিঁড়ে গেলে তাদেরকে জোড়া দেওয়া বড্ড কঠিন হয়। তখন বোধহয় এই ছিন্ন অবস্থাটাই সব থেকে ভালোর, তখন আর জোড়া যায় না। এটাই বোধহয় বলতে চাইলেন। আরও একটা কিছু বলতে চাইলেন, সেটা হচ্ছে মাতৃত্বের দাবি। একজন জননীর কাছে, একজন নারীর কাছে মায়ের সত্তা, মাতৃসত্তার থেকে বড় পরিচয় আর কিছু হয় না। সেটাই তার আপন অহংকার। কাদম্বিনী নিজেও নিজেকে মৃত ভাবত, কিন্তু তার মাতৃসত্তার জাগরণে সে কিন্তু নিজেকে স্বমহিমায় খুঁজে পেয়েছে। সে যে মরেনি এটা তাকে বুঝতে তার খোকার সান্নিধ্যটুকুর প্রয়োজনীয়তা তাকে উপলব্ধি করতে হয়েছে, খোকার সান্নিধ্যে আসতে হয়েছে। খোকাকে ফিরে পেয়েই সে কিন্তু নিজের মাতৃসত্তার দাবিকে সামনে রেখে, তার হৃদয়ের স্নেহ ভালোবাসার দাবিকে সামনে রেখে নিজেকে চিনতে পেরেছে যে সে বেঁচে আছে। এই যে মাতৃসত্তা, মা একজন সন্তানের প্রতি যে ভালোবাসা পোষণ করেন, তার বোধহয় কোনো বিকল্প হয় না। সে সম্পর্ক শাশ্বত, সেই শাশ্বত সম্পর্কের সামনেই শেষ পর্যন্ত কাদম্বিনী আমরা দেখতে পাই তার প্রেতাত্মা সত্তাকে সরিয়ে তার জীবিত সত্তাকে খুঁজে পাওয়ার পথটুকু, সেতুটুকু খুঁজে পেয়েছে। মৃত লোক বা মৃত্যুর পরপারে যাওয়া একজন মানুষ যে মনে করেছিল তার সঙ্গে আজ এই বলা যেতে পারে যে ছায়া জগতে আছে, তার সঙ্গে এই জীবজগতের যে মৃত্যু নামক একটা সীমারেখা তৈরি হয়ে গেছে মাঝখানে মৃত্যু নদী দিয়ে,
সেই সীমারেখাটাকে সে কিন্তু টপকে গেছে আবারও তার স্নেহ ভালোবাসা, তার মাতৃসত্তার দাবিতে। এটাই একজন নারীর অহংকার, এই দাবিটাও কোথাও যেন গল্পটার মধ্যে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত মৃত গল্প নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।